আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা কদিন ধরে পুলিশের একটা আন্দোলন দেখছি প্রেস ক্লাবের সামনে। যারা এই গত সরকারের আমলে বেশ কিছু কারণে, শুধু রাজনৈতিক কারণে বলবো না, বেশ কয়েকটা কারণে, কারণগুলো আপনারা সব জানবেন। আমার সাথে এই চাকরিচ্যুত পুলিশদের ভেতরে বেশ কয়েকজন আছে, এর মধ্যে খুব সুপরিচিত যারা, তিনি অলরেডি আমাদের সেলিব্রিটি ভাই আমার। তো কয়েকজন আমাদের সাথে যোগ দেবেন। তো এখন এই পুলিশদের নিয়ে আমরা নানান ধরনের কথাবার্তা বলে থাকি অনেক সময়, যে পুলিশরা ঘুষ খায়, পুলিশরা খারাপ, পুলিশরা গুলি করে। এতদিন ধরে আমরা এই পুলিশদেরকে দেখে এসেছি, কিন্তু অন্য আরো কিছু পুলিশ আছে, মানে ছিল একটা সময়, যাদের গল্প আমরা জানি না। তারা পুলিশের এই অন্যায় হুকুম, পুলিশের ভেতরে হিন্দু ছিল, সে মুসলমান হবার কারণে চাকরি হারিয়েছে, দাড়ি রাখার কারণে চাকরি হারিয়েছে, নামাজ পড়ার জন্য চাকরি হারিয়েছে, মুসলমান হওয়ার কারণে চাকরি হারিয়েছে। এই ঘটনাগুলো ভেতরে ভেতরে ঘটেছে, আমরা সেই ঘটনাগুলো জানি না। আজকে আমরা সেরকম কয়েকটা ঘটনা জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের নাজমুল তারেক ভাইকে আপনারা সবাই চেনেন, যিনি কিনা লতা সমাদ্দার, সমাদ্দার তো না ভাই, তারেক ভাই? সমাদ্দারের ষড়যন্ত্রের শিকার। লতা সমাদ্দাররা তো একা না, তারা রয়ের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের ঘাড়ে বসে তারপরে এই এতদিন ধরে দাড়ি টুপিওয়ালা মানুষদের উপরে যে নির্যাতন করেছে সেটা শুনবো। তাদের আন্দোলনে আপনারা নিশ্চয়ই এরই মধ্যে দেখেছেন, যদিও গণমাধ্যমগুলোতে এখনো ভূতেরা বসে আছে, যে কারণে এইসব জিনিসগুলো এখনো সেইভাবে সামনে আসছে না। আমরা তারেক ভাইয়ের কাছে যাই, তারেক ভাইয়ের কাছে আগে শুনি যে তারেক ভাই, আপনারা কি আন্দোলন করছেন, কেন আন্দোলন করছেন। সেই ঘটনাগুলোতে যাওয়ার আগে আমরা জানি আপনারা চাকরির জন্য আন্দোলন করছেন, এবং এখন এই মুহূর্তে পুলিশের যারা ঢাকাতে পুলিশ কমিশনার, পুলিশের আইজিপি থেকে শুরু করে ডিআইজিতে যারা আছেন, সবই অনেক ভদ্র এবং খুব নির্যাতনের শিকার সহ্য করা, গত 15 বছর ধরে যারা জুলুম নির্যাতন সহ্য করেছেন, এরকম পুলিশ অফিসাররা এখন উপরের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে বসেছে। আমি বিশ্বাস করি যে আপনারা ন্যায় বিচার পাবেন এখন। তো সেই জায়গাটাতে আমরা পরে যাব। যাওয়ার আগে আপনারা এখন, আপনার সাথে যে কজন আছেন, কে কি কারণে চাকরি হারিয়েছিলেন, এবং এইখানে আপনাদের যাদের সাথে কথাবার্তা হচ্ছে, আপনারা সেই যে সংগঠন থেকে আপনারা এই আন্দোলনগুলো করছেন সেখানকার সমন্বয়করা আছেন, আপনারা মানে আপনাদের কাছে অনেক আছে যে কারা চাকরি হারিয়েছিল, যে মানুষগুলো চাকরি হারিয়েছে তাদের কি কি কারণে চাকরি হারিয়েছিল, এরকম কিছু ঘটনা দিয়ে আমরা শুরু করি। আগে আপনারটাই শুনি যে আপনার চাকরিটা কেন গিয়েছিল, সেটা আরেকবার একটু বাংলাদেশের মানুষকে জানান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি মূলত এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ভোটচোর অবৈধ সরকারের বৈধ আদেশ অবৈধ আদেশ দুইটা সমষ্টিগতভাবেই আমাদেরকে বৈধ করেছে। সিনিয়র অফিসারের দুইটা আদেশই আমাদের জন্য বৈধ, এটা আমরা তীব্র নিন্দা করেছি। এবং আমার চাকরিচ্যুত করছিল বিশিষ্ট থিয়েটার আর মিডিয়ার শিক্ষক ডক্টর লতা সমাদ্দার, যিনি নাটকের শিক্ষক। এবং এর ভিতরে আসলে মেন যে জিনিস, ভূমিকাটা এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার নিজেকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তার স্বামী উপারের দাদাবাবু মোদী সাহেবকে রাজি খুশি করার জন্যই, রয়ের এজেন্ডা বাস্তবায়নের জন্যই মূলত পুলিশের ভিতরে যে র কতটা অ্যাক্টিভ সেটাকে প্রমোট করার জন্য মূলত আমার চাকরিচ্যুত করছে। দেখেন, ঘটনার দিন আমাকে ফেলে দিছে, ফেলে দিয়ে ফৌজদারি অপরাধ করছে। ইভেন সে পরবর্তীতে আমার আবার সার্জেন্ট অভিজিৎ পাঠাচ্ছে, আপনি থানায় যান আমার নামে অভিযোগ দিতে, কিন্তু আসলে টিপের কোনো প্রমাণ নাই। প্রত্যক্ষ সাক্ষী বলছে টিপের বিষয়ে কোনো কিছু শুনি নাই, তাকে ফেলে দিতে দেখছি। এবং আমার যে ফুটেজ দ্বারা প্রমাণ হয়েছে সেটাই তো প্রমাণ হয় না যে আমি অপরাধী। আমি যাইতেই পারি, বাংলাদেশের গণতান্ত্রিক একটা রাষ্ট্র, আমি যেতে পারি। তাই বলে আমাকে এইভাবে আমাকে অপরাধী বলতে পারে না। এখন মেন যে জিনিসটা হলো, এই শেখ হাসিনা সরকার তার স্বামীকে রাজি খুশি করার জন্য অবৈধ ভোট চোর, এ তো জনগণের ভোটে ক্ষমতায় আসে নাই, নির্লজ্জ। অবৈধুল কাদেরও নির্লজ্জ। এদের কখনোই এদের মিডিয়ার সামনে এসে কথা বলতে লজ্জা করে না। এরা বলে যে জনগণের ভোটেই বলে নির্বাচিত। জনগণের, আমরা পুলিশে জনগণের তো ভোট দিতে দেখলাম না, শুধু দেখলাম সিরিয়ারের লোকজন থাকতে শুধু চেঞ্জ হয়েছে, ড্রেস চেঞ্জ হয়েছে। আসলে মূলত আমার চাকরি যাওয়ার মেন কারণ হলো দাড়ি টুপি, মুসলমান, এটা আমার অপরাধ। আমরা সংখ্যালঘু বাংলাদেশে ছিলাম শেখ হাসিনা স্বৈরাচারের আমলে।
এটাই আসলে মেন দাবি। কারণ আমাদেরকে ইতিমধ্যে আমি আমার এক বড় ভাই, উনি বিশিষ্ট ইসলামিক আদর্শ এবং বক্তা, ওনার অনেক বক্তব্য ইনশাল্লাহ খুব ভালো আমরা দেখতে পাচ্ছি। উনি শুধু হিন্দু থেকে মুসলিম হওয়ার কারণেই ওনাকে পরিকল্পিতভাবে রয়ের অফিসার দ্বারা তদন্ত করে ওনাকে চাকরি করছে। এবং আরো কিছু কারণ আছে, যেরকম সোশ্যাল মিডিয়ায় শেয়ার, যেরকম যে অবৈধ স্বৈরাচার শেখ হাসিনার অবৈধ আমলিক লীগপন্থী বেনজির এ আপনাকে এমন একটা কথা বলছে যে কোনো করোনাকালীন যদি কোনো পুলিশ সদস্য মারা যায় তার লাশও যাবে না। এইটা শেয়ার করেছে কেউ, যে এটার মানে প্রতিবাদ করছে, তারও চাকরি খেয়েছে। শেয়ার কমেন্ট মানে আসলে এই শেখ হাসিনা দেশপ্রেমিক সকল পুলিশ সদস্যকে কণ্ঠরোধ করেছে, যাতে বাংলাদেশ পুলিশে আজকে বিপ্লব সৃষ্টি হয়েছে, কৃষ্ণপদ সৃষ্টি হয়েছে, হাবিব সৃষ্টি হয়েছে। কারণ এরা প্রতিবাদী কণ্ঠস্বর ছিল, এদেরকে কণ্ঠরোধ করা হয়েছে যাতে বাংলাদেশ পুলিশ থেকে কোনো প্রতিবাদ না আসে। আপনার সাথে আরো একজন সমন্বয়ক আছেন, আপনাদের কথাই শুনি আগে। বল। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। আসলে দেখেন, বাংলাদেশ পুলিশে বিগত সরকারের সময় যেমন দেশপ্রেমিক সাংবাদিক দেশে থাকতে পারে নাই, তেমনি যারা দেশপ্রেমিক মানবতার সেবক পুলিশ ছিল তাদের বিগত সরকার এই ডিপার্টমেন্টে রাখে নাই। আমাদের ছাঁটাই করার মাধ্যমে এই ডিপার্টমেন্টে একটা ভয় আতঙ্ক সৃষ্টি করছে। বিগত সরকারের সময় এই বিশেষ করে এই বেনজির সাহেব যে চাষের রাজত্ব করছে আমাদের ডিপার্টমেন্টে, এটা একটা নজিরবিহীন। এমনও আছে যে আমাদের বিশেষ করে আপনি একটু পূর্বে বেনজির সাহেবের সময় যাবেন, যে একটা আলোচিত বিষয় ছিল ড্রপ টেস্ট। ড্রপ টেস্টের একটা খেলা খেলছে। ড্রপ টেস্টের রেজাল্টটা কোথায় দিত? পুলিশ হাসপাতাল দিত। পুলিশ হাসপাতালটা কার নিয়ন্ত্রণে? বেনজির সাহেবের নিয়ন্ত্রণে। যে সকল পুলিশ অফিসাররা একটা বিড়ি সিগারেট পর্যন্ত খায় না, আর কোনো রাজনৈতিক বিষয়ে মামলা পরিচালনার বিষয়ে কিংবা কোনো মাদক, সে তো নিজেই বেনজির সাহেব নিজেই বারের মালিক ছিল, আপনারা ইতিমধ্যে জানেন। যখনই তার দেখতেছে যে এই দেশপ্রেমিক পুলিশ অফিসার তার পথের কাটা হচ্ছে, ড্রপ টেস্টের একটা নাটক করে তাকে হুট করে নিয়ে আসতো, নিয়ে এসে আপনার পুলিশ হাসপাতালে একবার টেস্ট করাবে। টেস্ট করানোর পরে সাথে সাথে 30 দিনের মধ্যে তাকে একবার চাকরিচ্যুত করবে। যদি একটা ছেলেকে ডিপার্টমেন্ট থেকে মুক্ত করে, একটা ক্যান্সার যদি হয়, যাকে ছাঁটাই করবে আমি মনে করি যে সে পুলিশ ডিপার্টমেন্টের ক্যান্সার, তাহলে ক্যান্সার হলে তো একাধিকবার টেস্ট করবে, একেবারে 100% নিশ্চিত হয়ে তারপর এমন এমন মানে ইজ্জত হানিকর ভাবে তাদেরকে চাকরিচ্যুত করছে যাতে তারা কোনোভাবেই ডিপার্টমেন্টে কাউকে সুপারিশ করে বা কাউকে মুখ না খুলতে পারে। আমাদের গত 10 তারিখে সাবেক মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সাখাওয়াত স্যার একটা কথা বলেছিল যে পুলিশ বাহিনী দানবে পরিণত হয়েছে, যেভাবে আমাদের ছাত্র ভাইদের উপরে গুলি বর্ষণ হয়েছে। আসলে আমাদের এই দেশপ্রেমিক আজকে 2000+ যে ভাইদের জন্য আমরা লড়তেছি, এই ভাইদের প্রকৃত দেশপ্রেমিক ছিল। এদের ছাঁটাই করার মাধ্যমে পুলিশ বাহিনীতে একটা আতঙ্ক, একটা ভীতি সৃষ্টি করে তাদেরকে দেখাই দিছে যে তোমরাও যদি মুখ খোলো, তোমরাও যদি আওয়াজ করো, তাহলে তোমরাও এইভাবে বাড়ি চলে যাবে, সাদা পোশাকে তোমাদের বাড়ি পাঠিয়ে দেবে। এইটাই করছে বিগত দিনে। এবং চেইন অফ কমান্ড, বিশেষ করে দেখবেন যে গুলি চালাইতে হয়েছে একজন কনস্টেবল, একজন এসআই, একজন এএসআই, একজন নায়েক, কিন্তু কর্তৃপক্ষের সিনিয়র অফিসারদের আদেশ ছাড়া গুলি চালাইতে পারে না। এখন আমাদের মধ্যে অনেকেই আছে বিগত সময় যখন হেফাজত ইসলাম, যখন সাইদি সাহেবের বিষয় নিয়ে যখন গুলি চালায়নি, আমাদের ভিতরে অনেকেই আছে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। অনেকেই আছে যে তাদের অবৈধ আদেশ পালন করতে চাই নাই,
তাকে এই ড্রপ টেস্টের খেলা খেলে দিয়েছে। এই বিভিন্ন কারণে তাদেরকে ডিপার্টমেন্ট থেকে বিতরিত করছে। আর মূলত স্বৈরাচারী সরকার শেখ হাসিনার সরকার এক আধিপত্য বিস্তার কেন্দ্রিক। এবং দেখেন গোপাল, আমার যে বিষয়টা, আমারে যে অফিসার তদন্ত করলো করে আমাকে চাকরিচ্যুত করলো, তিনি সিরিয়াল ব্রেক করে অটোমেটিক প্রমোশন পেয়েছে। আর তেমন ক্ষমতাটা কুক্ষিগত করে ফেলছিল শেখ হাসিনা এই অবৈধ সরকার। আর সেই সাথে হাজার কোটি টাকার মালিক এই বেনজির পুলিশের পশ্চিম বাণিজ্যতে জড়িত, এই স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের পশ্চিম বাণিজ্যতে জড়িত, হাজার হাজার কোটি টাকার মালিক। বাংলাদেশে পুলিশের নিয়োগ হলে আমি যে কোনো ভাবে এক জায়গায় চাকরি করছি, ওই জায়গার থেকে বিপুল পরিমাণে এরকম রেকর্ড আছে। আরেকটা কথা হলো যে দেশপ্রেমিক পুলিশ অফিসার, দেখেন বাবুল আক্তারের মতন চৌকস পুলিশ অফিসারকে তারা বিতর্কিত, এবং দুঃখ লাগে এটা আমার জন্য যে আজকে আমরা কোন দেশে আছি, যে একটা বিসিএস ক্যাডার অফিসার সেও বাংলাদেশে নিরাপদ না, তার বাচ্চার সামনে তার ওয়াইফকে খুন করতেছে। এই আজকে আপনার বনজের মতন স্মাগলার, বনজ তো আসলে পুলিশের পোশাকটা একটা যেরকম একজন একটা জামা গায়ে দেয় তার বডি কালার করার জন্য, এই ঠিকই এই বনজ এই পুলিশের পোশাকটা পরছে ক্রাইমটাকে আড়াল করার জন্য। কারণ স্বর্ণ চোরাচালান, বাংলাদেশ থেকে হাজার হাজার মিলিয়ন কোটি টাকা স্বর্ণ যায় ইন্ডিয়াতে ডাইরেক্টলি, সৌদি আরব দুবাই থেকে অবৈধ পথে আমাদের বাংলাদেশে আসে। তারপরে দেখবেন এই স্বর্ণগুলি ইন্ডিয়ায় পাচার হয়। তারপরে আমরা এও দেখছি যে আমাদের বাংলাদেশ ব্যাংকে যে জায়গায় রক্ষিত আছে স্বর্ণ, সেই স্বর্ণ অটোমেটিক রূপা হয়ে যাচ্ছে। আসলে এই বিষয়টা হাস্যকর। আর প্রতিটা সেক্টরে অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা ভোটচোর সরকার, একে আমি খুনি বলতে পারি। কারণ কি, আমি সাইদি সাহেবের রায়ের সময় কক্সবাজার বাবুল আক্তার স্যারের সাথে ছিলাম। উনি চৌকস একটা ভালো মানে খুব সৎ অফিসার। ওনাকে যে ব্লেমটা দিচ্ছে, বিভিন্ন ভাবে ব্লেম সৃষ্টি করেছে, জামাত যেরকম দাড়ি, এই সরকারের একটা কমান মানে ডায়লগ ছিল যে জামাত শিবির। হ্যাঁ, কিছু না করলেই আপনার যদি দাড়ি থাকে তাহলে আপনাকে অনবশ্যই এই ভোটচোর অবৈধ শেখ হাসিনা সরকার ফ্যাসিস্ট এবং তার আজ্ঞাবহর রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকে পুলিশের বিপ্লবের মতন লোক, হাবিবের মতন লোক, কৃষ্ণবদ, বিনয়, কৃষ্ণবালা, দেবদাস ভট্টাচার্য, এরকম অসংখ্য, শুধু এরা তো সিনিয়র অফিসার। ইভেন গতকালকে সেদিকে যে কোনো একটা থানাতে এক হিন্দু অফিসার, তার মুভমেন্টও আমি পাগল হয়ে গেলাম। কারণ এরা এখনো রয়ের আরেকটা গোপন নিউজ, যারা ইসকন, বাংলাদেশে ইসকন এবং রয়ের প্রতিটা সেক্টরকে এরা এমন ভাবে মজবুত করে রাখছে। কারণ শেখ হাসিনা জনগণের ভোটে ক্ষমতায় আসেনি, অবৈধ পথে রাতের অন্ধকার ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। আমরা পুলিশ অনেক কিছুই জানি এবং আমরা চাই একটা বৈষম্যহীন, যে ছাত্ররা যেভাবে দেশটাকে নতুন করে স্বাধীন বলা যায় অবশ্যই, কারণ আজকে অনেকেই মারা গেছে, আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক, দোয়া করি। এই যে বৈষম্য সৃষ্টি, আর আমাদের আরেকটা কথা না বললেই নয়, সিনিয়র অফিসার আমাদেরকে মানুষ মনে করেন, গোলাম মনে করেন। দেখেন আমরা কনস্টেবল যারা চাকরি করি, কনস্টেবল, এএসআই, নায়েক, এদেরকে বিভাগীয় মামলা রুজু করে এসপি, তদন্ততে বিসিএস ক্যাডার আর এক অফিসার, সে তদন্ত দিচ্ছে তার ইন্সপেক্টর তো 5টা গোলাম। এখন ওই স্যারকে রাজি খুশি করার জন্য স্যারের খেয়াল খুশি মতন তদন্ত দিচ্ছে। দেখেন আমাকে প্রত্যক্ষ সাক্ষী মাছ বিক্রেতা নাইম ফার্মগেটের ঘটনায় উনি লেখছে, আমি জিরা করছিলাম তো উনি লেখছে যে আমি এক পুলিশ সদস্যকে উল্টা আসছিল, ফেলে দিতে দেখছি পোশাক অবস্থায় ফার্মগেটে, পরবর্তী সে উঠে চলে গেছে, কিন্তু টিপের বিষয় শুনি নাই। কারণ যে প্রত্যক্ষ সাক্ষী খুব গুরুত্বপূর্ণ, মামলায় নোটেড খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। প্রত্যক্ষ সাক্ষী বলতেছে আমি শুনি নাই, তাহলে আমার অপরাধ কোথায়? আমার যে ফুটেজ দ্বারা প্রমাণ করছে যে আমি অপরাধী, সে ফুটেজ আমি যাচ্ছি, তাতে তো অপরাধ প্রমাণ হয় না, সাক্ষ্য হয়নি। তারপরে আমাকে যে লতে সমর্দার, উনি ঢাকা ইউনিভার্সিটি, ওনার স্বামী তো শিক্ষকতা করে, ওই প্রভাবটা খুব কাজে লাগাইছে উনি খুব। বাবা উনি এসে দেখি রহিম আক্তার লাঠি রুমে চলে গেছে, যাই সে কি অবস্থা। আরেকটা কথা আমি একদিন বলি নাই, রহিম আক্তার লাঠি আমাকে রুমি থেকে বের করে দিয়ে একটা কথা লিখছে, ভাই আমি আজকে বলতে চাই লজ্জা শরম বাদ দিয়ে, দেখেন সাম্প্রদায়িক ইস্যুটা কিভাবে সৃষ্টি করেছে। আর এই যে ব্লেম সৃষ্টি করেছে সম্পূর্ণ ইন্ডিয়া জড়িত এই ফ্যাসিস্ট ভোট চোর শেখ হাসিনার সরকার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্যই। সে তো আসলে মূলত ইন্ডিয়ার উপরে ডিফেন্ড, এবং তাদেরকে রাজি খুশি করার জন্য আমার মতন একটা ছেলে মনে রাখবেন ছাত্রলীগ কুপাই ছিল,
সে একটা হিন্দু সম্প্রদায়ের লোক, সে বলছিল ভাইয়া প্রয়োজনে প্যান খুলে চেক করে দেখেন আমি হিন্দু, আমাকে কুপায়েন না। তারপরে ওই যে ছাত্রলীগের হেলমেট বাহিনী কুপাইছিল। আসলে বাস্তবতা খুব ভীতিকর আর কি, মানে ভীতের রাজত্ব কায়েম করেছে। আর বিভিন্ন ভাবে অবৈধ বিভিন্ন ব্লেম দিয়ে এই চাকরিচ্যুত করছে। সবাই দেশপ্রেমিক, বাবুল আক্তার স্যারের মতন যেরকম অনেস্ট পুলিশের দরকার, এই সব দেশপ্রেমিক পুলিশ সদস্যকে বিভিন্ন ব্লেম সৃষ্টি করে পুলিশ থেকে চাকরিচ্যুত করেছে, এই পুলিশের প্রতিবাদী কণ্ঠকে চেপে ধরেছে। আর এই এদেরকে বের করার জন্যই আজকে বেনজির বিপ্লব, দেখেন বিপ্লব বাইরে ছিল, ছাত্রলীগ করতো, বাইরে ছিল, এসে আবার আপনার সে একই জায়গায়, ও যে জায়গার এডিসি সেই জায়গার ডিসি, আবার সেই জায়গায় মানে এডিশনাল এসপি যে জায়গায়, সিনিয়র এসপি যে জায়গায়, এসপি প্রমোশন, মাঝখানে শুধু রংপুরে গিয়েছিল। এখন মূলত গতকালকে আমাদের আইজি স্যার, মাননীয় আইজি স্যার খুবই আসলে বাংলাদেশ পুলিশে অনেক কিছু শিকার আছে তার কাছ থেকে। তিনি যে লয়ার অফিসার তার প্রমাণ আমরা পাইছি ইনশাল্লাহ, এবং তিনিও বৈষম্য শিকার। দেখেন এমনও হয়েছে যারা নামাজ কালাম পড়ে কোনো দল করে না। আপনাদের ডিএমপি কমিশনার এখন যারা এই যে থানায়, ঢাকার সবকটা থানায় যে ওসিরা নতুন করে আসলো, সবাই তো নির্যাতনের শিকার। এরা সবাই মানে এক একজনের 2-3টা প্রমোশন আটকে আছে, অথচ তার চাইতে জুনিয়র অনেক অফিসার তারা এখন ডিআইজি হয়ে গিয়েছিল। এটা আছে যে আসলে মূলত এরকম আমি দেখছি যে আমাদের পুলিশের অনেক সিনিয়র অফিসার যাদের প্রমোশনকে হ্যাং করে রাখছে, প্রমোশন দেয়নি, কিন্তু তার জুনিয়র প্রমোশন পেয়ে ডিআইজি, এডিশনাল ডিআইজি, এমনকি অবসরে চলে গেছে, পরবর্তীতে তাদের সচিব করা হয়েছে। এইভাবে মানে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা বলা যায়, একে দলীয়করণ বলা যায়। এমন হয়েছে যে গতদিন আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় আইজি স্যার আসলেও আমাদের ডেকেছিল, এবং উনি অনেক মহান একজন ব্যক্তি। উনাকে যেদিন প্রথম আমরা গত 9 তারিখে যখন রাজারবাগ পুলিশ লাইনে উনি মতবিনিময় সভাতে আসলো, সবাই তখন কর্মবিরতিতে ছিল। আমাদের সাথে মতবিনিময় করার সময় যখন আমরা বললাম যে স্যার, যারা ইতিমধ্যে পুলিশ শহীদ হয়েছে, মারা গেছে, তারা মরে গিয়ে বেঁচে গেছে, কিন্তু আমাদের যে সকল পুলিশ সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে বিগত সরকারের সময়, আমরা কিন্তু বেঁচে থেকে মরে গেছি স্যার। তখন স্যার আমাদের কথা শুনে বলল, এই যে তোমাদের সামনে যেসব পুলিশ অফিসার আছে, আমি সহ বিভিন্ন সময় বৈষম্যের শিকার হয়েছি, বিভিন্ন সময় লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছি। তারা যোগ্য ব্যক্তি থাকতেও তারা কিন্তু যোগ্য সম্পন্ন এখন যারা আছে আমাদের ডিপার্টমেন্টে, মাননীয় আইজি স্যার, প্রাইভেট ডিজি স্যার, একেবারে মাটির মানুষ। এনারা একদম মানবিক পুলিশ অফিসার, এনাদের মতো মানুষ হয় না। আমাদের ডিপার্টমেন্টে এরকম পুলিশ অফিসার দরকার। এরকম পুলিশ অফিসারের আন্ডারে আমরা মানবতার পুলিশ হিসেবে পুলিশকে দাঁড় করাইতে পারবো। এনারা এতই মানবিক। উনি বলতেছিল যে এখানে যারা আছে সবাই বৈষম্য শিকার। তো গতদিন স্যার আমাদের ডেকেছিল, আমরা গেছিলাম স্যারের কাছে। স্যারের কথাগুলা একেবারে হৃদয় স্পর্শ করছে, এতই ভালো লাগছে। উনি যে আমাদের ইউনিট প্রধান হিসেবে কতটা যোগ্য ব্যক্তি এবং কতটা মানবিক, সবার সমস্যার কথা শুনছে এবং বলেছে যে সবার বিগত সরকারের সময় সব মামলাগুলা, যাদের বিভাগীয় মামলা হয়েছে, সবগুলা রিভিউ করবে। এবং তিনি বলছে এই যে ফেসবুকের কমেন্টের সবচেয়ে মজার বিষয়, একটা ফেসবুক কমেন্ট মানে একটা ডিপার্টমেন্টের কত বড় একটা বিষয়, যে ফেসবুকে শুধু পুলিশ গ্যালারিতে একটা ছেলে কমেন্ট করছে যে দয়া করে সারা বছর ট্রেনিং করান, সমস্যা নাই, শুধু কর্তনটা বন্ধ করেন। আমাদের পুলিশ ডিপার্টমেন্টে আগে প্রচুর কর্তন হতো। একজন পুলিশ কনস্টেবলের পক্ষে যদি মাসে অনেকটা বড় প্রতি মাসে কর্তন থাকে, এই বলছিল কাটিংটা বন্ধ করেন, সারা মাস ট্রেনিং দেন, সমস্যা নেই। এইটার জন্য তাকে কারণ দর্শানোর পরে সন্তোষজনক নয় বলে 79 ডেজ দিনে তার চাকরি খেয়ে দিয়েছে, তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। একটা কনস্টেবল কয় টাকা বেতন পায়? তার বেসিক হচ্ছে 8,000
8,500 টাকা, সরি 9,500 টাকা বা 9,000 টাকা তার বেশি, সব মিলাই সে 14-15 হাজার টাকা বেতনে চাকরি করে। অথচ একজন বেনজির যে চাকরি খেলো, সে তো হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। শুধু এই বাহিনীতে ভয় ভীতি সৃষ্টি করার জন্য একজন লিখেছিল যে আলহামদুলিল্লাহ, পুলিশ বাহিনী যদি এইভাবে চলে তাহলে আমাদের প্রমোশন হইতে আরো 10 বছর লাগবে, এই কারণেও চাকরি গেছে। অনেকে যে ঢাকা পোস্ট নামক যে হচ্ছে আমাদের অনলাইন মাধ্যম আছে, ঢাকা পোস্টে একটা করছিল, একটা প্রতিবেদন করছিল পুলিশের ব্যারাক, কনস্টেবল থেকে এসআইদের পুলিশের ব্যারাক, তারা থাকার ব্যবস্থা কিভাবে, তারা খায় কিভাবে, তারা ছুটি ছাটার বিষয়গুলা। কারণ ওই যে পুলিশ কনস্টেবল থেকে এসআই পর্যন্ত আত্মহত্যার প্রবণতাটা বেশি ছিল। তারা নিজের, এখন যেমন আমাদের ডিপার্টমেন্টে অস্ত্র দেয় কিভাবে, যখন ডিউটি করবে, ডিউটি করার সাথে সাথে আবার অস্ত্র উঠাই নেবে, কারণ তাদের কাছে অস্ত্র থাকলেই তারা বিভিন্ন ছুটি ছাটার বিষয় নিয়ে বৈষম্যর কারণে নিজে নিজে আত্মহত্যা করতো, আত্মহত্যার প্রবণতাটা বেশি ছিল। সেই কারণে বিভিন্ন বিষয় আশয় নিয়ে ঢাকা পোস্ট এই একটা প্রতিবেদন করছিল পুলিশ সম্বন্ধে। এখানে যায় একটা ছেলে লিখছে, হ্যাঁ এটা বাস্তবসম্মত এবং বাস্তব কথা, তাকেও এটা কারণ দর্শাইছে যে কেন সে এটা লিখলো। লেখার পরে তার বলছে যে এটা সন্তোষজনক নয় বলে তাকেও চাকরিচ্যুত করছে। ডিপার্টমেন্টে এই বেনজির নামক যে ব্যক্তি ছিল, ইতিমধ্যে আপনারা সারা বিশ্বের মানুষ জানেন, ঠিক আছে, যে এই বেনজির নামক ভাইরাস কত বড় বাংলাদেশ পুলিশে একটা নিকটজনক কাজ করে গেছে, বদনাম করে গেছে। পরবর্তীতে এই ছেলেকেও চাকরিচ্যুত করছে। তারপরে আরেকটা বিষয়, কুষ্টিয়াতে মামুনুল হক নিয়ে একজন একটা কনস্টেবল, উনি একটা কথা বলছিলেন, তার জন্য ওনাকে চাকরিচ্যুত করেছে। এটা খুবই নিন্দনীয়, কারণ আজকে আমরা মুসলিম সংখ্যালঘু দেশ, মুসলমান দেশ, আমরা আমাদের স্বাধীনভাবে আমাদের ধর্ম পালন করতে পারবো না, স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করতে পারবো না। মানে জনগণের যে মৌলিক অধিকার, আমরা পুলিশ সুশৃঙ্খলা বাহিনী, আমরা ট্রেনিং প্রাপ্ত, জনগণের যে মৌলিক অধিকার, সে মৌলিক অধিকার সম্পূর্ণ বহির্ভূত কাজ করেছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। আমি মনে করি অবশ্যই জাতিসংঘ যে অ্যাকশনে যাচ্ছে এটা যুক্তিক, এবং শুধু এটা না, আমি আপনার মাধ্যমে আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব যে অবিলম্বে যারা অবৈধ টাকার মালিক, আজকে দেখেন এক এএসআই কনস্টেবল থেকে এএসআই হয়েছে, সে আজকে 10 থেকে 20 কোটি টাকার মালিক। এই টাকাগুলো আসছে কোথা থেকে? এবং বিভিন্ন অবৈধ মামলা বাণিজ্য করা। আমি একটা সত্য কথা না বললেই নয়, আমি সাইদি সাহেবের রায়ের দিন কক্সবাজারে একটা মসজিদে মানে হঠাৎ করে পুলিশ আক্রমণ করলো, নিরীহ লোক ভাই, জামাত পড়তেছে, শুক্রবার জুম্মার দিন নামাজ পড়তেছে, আমি এখনো সেই পেপার কাটিংটা আমার কাছে আছে। জামাতে হঠাৎ করে যে আমি উঠতে পারতেছিলাম মসজিদে, আমি মসজিদের পাশে ছটফট করতেছি, এখন মানে আমার খুব কষ্ট হচ্ছে। তো হঠাৎ করে এক ছোট্ট একটা বাচ্চা, সে বলতেছে আঙ্কেল আমার বাবা মেরেন না ভাই। বলার সাথে সাথে ভাই একজন গুলি করছে, এক পুলিশ ভাই, সাদা টাইট ভাই পড়ছে, রক্তে লাল হয়ে গেছে ভাই। ও দেখে ভাই সহ্য করতে পারি না ভাই, প্রতিবাদ করেছি। তখন বলেছিল ওই জায়গায় 3 থেকে 400 লোক ছিল, জামাতে জুম্মার দিন, সবাই বলছে আল্লাহ তুমি ফেরেশতা বানাইছো। তাই আমি বলছি স্যার ইয়া তো নিরপরাধ, জুম্মার দিন নামাজে এসেছে, তার একটা মুসলিম হয়ে কিভাবে তাদেরকে গুলি করে মসজিদের মধ্যে মারলেন? আমি প্রতিবাদ করছিলাম। তা বলছে তোমার চাকরি থাকবে না। আমি বলছি আমার চাকরির দরকার নেই, আমি আমার চাকরি আমার রবের জন্য করব, আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য করবো, কিন্তু আপনি এইভাবে বিনা অবিচারে মেরেন না। আমার চোখের সামনে এমনও দেখছি ভাই, একটা দোকানে শাটার বন্ধ করতেছে একটা লোক, সে জায়গায় আবার এক পুলিশ সদস্য গেছে, আমি তারে টান দিছি, তাকে টান দিয়ে যখনই নিয়ে আসছি, কোথা থেকে একটা চাইনা রাইফেলের গুলি এসে তার পেটে লাগছে ভাই, আমার সামনে ছটফট করে মরছে ভাই। কি অপরাধ ছিল তার? কি অপরাধ, কি অপরাধ করেছে সে? এই যে শেখ হাসিনা যে মৃত্যুর পুরি তৈরি করছিল বাংলাদেশ, আর এটা সম্পূর্ণ রোয়া ভাই। কারণ কি, বাংলাদেশ আর শেখ হাসিনা দেশকে ভালোবাসে না, কারণ যুদ্ধের সময় উনি বলো দেশের থেকে বাইরে ছিল, আর এই জাতির বল্টু না বঙ্গ বল্টু, যাই হোক মনে আসছে না, ও ইনি বলো যুদ্ধের সময় জেলে ছিল, উনি নিরাপদ ছিল। কিন্তু ডাক দিছে বাংলার দামাল ছেলেরা যুদ্ধ করে স্বাধীন করে, আর শেখ হাসিনা নির্লজ্জ বেহায়া, এই স্বৈরাচারী ভোটচোর শেখ হাসিনা ফ্যাসিস্ট, এই বলে যে এগুলো বাপের দেশ। আরে ভাই, তোর বাপের দেশ গোপালগঞ্জ জেলা হতে পারে, বাংলাদেশ তোর বাপের না। কারণ তুই একা, বাংলাদেশের সমষ্টিগতভাবে যুদ্ধ করেছে,
তাহলে তারা দেশটা তার মনে করেন যে মূলধন মনে করেছে। আর শেখ হাসিনা উন্নয়ন করেছে না ভাই, চুরি করেছে। আজকে পলক সহ শেখ হাসিনার যত আজ্ঞাবহ যারা আছে সবাই। একটা সেকেন্ড তারেক ভাই, এক সেকেন্ড। এখানে আমি একটা কমেন্ট পিন করেছি এই জায়গায়। এসকে বিশ্বাস নামে একজন একটা কমেন্টটা কি এটা আপনারা দেখছেন, এটা পড়া সম্ভব না এখানে। তো এসকে বিশ্বাস, আপনি নিশ্চয়ই ভিডিওটা দেখছেন, আপনি নিশ্চয়ই হিন্দু। এই যে আমাদের এখানে কথা হচ্ছে, আপনাদের ধর্মীয় কাউকে নিয়ে কোনো গালাগালি করা হয়েছে এই জায়গায়? আপনি গালি দিলেন, আপনারা এই গালি দিয়ে যাচ্ছেন আজকে 15 বছর ধরে। তো আপনাদেরকে যদি একটু সুযোগ সুবিধা দেয়া হয় তাহলে আপনারা কি করতে পারেন, এটাই 15 বছরে বাংলাদেশের মানুষ দেখেছে। বেশি শয়তানি করলে ধরে ধরে জিনিস কাটে দেওয়া হবে। হ্যাঁ, অনেক জ্বালাইছেন এই দেশে, আসলে প্রতিটা জায়গায় জ্বালাইছেন। সো এখন থেকে, এই মুহূর্ত থেকে বি কেয়ারফুল। আমরা কোনো ধর্ম নিয়ে আমরা যুদ্ধ করতে আসি নাই। আমাদের এখানে আপনাদের এই যারা এখন বাংলাদেশে এসে তারপরে গরুর মাংস বন্ধ করাইতে চাইছেন এতদিন, তারা ভারত ইয়েতে গিয়ে, আরবে গিয়া তারপরে এই মুসলমান শেখদের বাথরুম পরিষ্কার করেন। আপনারা যায় দেখেন কয় লক্ষ ভারতীয় সেখানে কাজ করে। শুধু মধ্যপ্রাচ্যেই এই ভারতের প্রায় 2 কোটি মানুষ কাজ করে। তখন ওদের শেখেদের এই যে মুতের পায়খানা টায়খানা হাগু মাগু এগুলি পরিষ্কার করতে খারাপ লাগে না? তখন কই যায়? সারা দুনিয়ার ভেতরে আসলে ভারত সবচাইতে নিকৃষ্ট জাতি, তোদের এই ভারত। আর মানুষ হাসায় না। আমাদের ধর্ম নিয়ে হাসাহাসি করবেন, আমার নবীরে গালি দিবেন, আমার আল্লাহরে গালি দিবেন, আমার গালি দেওয়ার দরকার নেই। আপনি যদি ধর্ম পালন করেন না, ওইটা এমনিতেই হাসি আসবে। আমরা হাসতে চাই না, আমরা ধর্ম নিয়ে কটাক্ষ করতে চাই না। আমরা যে ধর্মে আছি, আল্লাহ আমাদেরকে ওই ধর্মে রাখুক। আমরা যেটা বিশ্বাস করি এই বিশ্বাসে মরতে চাই। আমরা কোনো ধর্ম নিয়ে কটূক্তি করতে চাই না। সো খামাখা এখানে এসে গুতাগুতি করেন না। এগুলো মূলত রয়ের এজেন্ট, এগুলো হলো শেখ হাসিনার আজ্ঞাবহর। সবসময় এরা প্রতিটাই বাই ডিফল্ট এরা রয়ের এজেন্ট, এদেরকে বানাইতে হয় না। এরা সবসময় এখানে থাকে, এটারে মনে করে ব্যবসা প্রতিষ্ঠান, টাকা পয়সা কামায়, তারপরে ওইখানে নিয়ে ওই পারে নিয়ে তারপরে বাড়িঘর করে করে। হ্যাঁ, এটা হচ্ছে তাদের সব কটার ভেতরে। সবাই মনে মনে স্বপ্ন দেখে অখণ্ড ভারত করতে হবে। ভাই আমার একটা বাস্তব কথা, আমার এলাকার এমপি রণজিৎ রায়, যিনি দীর্ঘদিন রয়ের প্রভাব খাটিয়ে বারবার 3 বার এমপি হয়েছে, তিনি কি করছে জানেন? তার ছেলের ব্যাংকের লকার খুঁজতে প্রায় 3 থেকে 4 কোটি টাকা শুধু স্বর্ণ পেয়েছে। সে ইন্ডিয়াতে হাসপাতাল করেছে, ইন্ডিয়াতে বাড়ি করেছে। বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে বাড়ি আছে, ইন্ডিয়াতে অ্যাভেলেবেল। আমার এলাকায় যারা এই আমলিগ স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় আমার এলাকা খাজুরা বাজারে যারা বিভিন্ন অপরাধ ক্রাইম, আমাদের এলাকায় লেন্টু নামে হিন্দু সম্প্রদায়ের একটা লোক, আমরা দেখছি, আমাদের বয়সের ছোটই হবে, ইরা লুটে পাটে ভাই শালীর বিচার করে এলাকায় হিন্দু মুসলিম সবাইকে সে রেপ করেছে, এরকম প্রমাণও আছে। বিভিন্নভাবে বিভিন্ন অর্থ আত্মসাৎ করেছে, সেগুলো ইন্ডিয়াতে বাড়ি করেছে। তাহলে আপনারা ইন্ডিয়াতে থাকবেন। ইভেন আপনি একটা গুড নিউজ দিই আপনাকে, গোপন একটা নিউজ। আজকে বাংলাদেশ মানে ইন্ডিয়া থেকে যারা সৌদি আরব, ওমান, কাতারে যারা কাজ করে, টাকার জন্য নিজের বউ বাচ্চাকে শেখের কাছে দিয়ে আসে ভাই, এরকম প্রমাণ আছে। আর ওরা তো বাথরুম এখনো করে নোংরা জায়গায়। তা আমরা কারোর ধর্ম নিয়ে কটূক্তি করতে চাচ্ছি না। এই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে, এই রাষ্ট্রের 90% মুসলিম। এই দেশে মুসলমান এবং আমার নবীকে যদি কেউ কথা বলে, খোদার কসম তাকে বলো আমরা আল্লাহর হস্তে, আল্লাহর উপরেই তারা সীমাবদ্ধ করে দেবো। কিন্তু কারণ বাংলায় আমরা মুসলমান এখনো বেঁচে আছি, আমরা কিছু বলি না, কারণ আমরা সাম্প্রদায়িক মানে সম্প্রীতি নিয়ে চলতে চাই। যে আমরা এই দেশটা সবার, হিন্দু বসবাস করবে, ইভেন মুসলমানও বসবাস করবে। কিন্তু আপনারা এমন একটা সিস্টেম, মানে আপনার ওই যে শেখ হাসিনাকে বিয়ে করছে মোদি, কিন্তু ভাইবেন না যে আর কারোর সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, একটু মাথায় রাখবেন। ঠিক আছে, আমরা কিছু বলতে চাচ্ছি না। আমরা এমনও অকর্ম জানি, আপনাদের জানেন, এই পুলিশ ডিপার্টমেন্টের উপরে কেউ জানে না। আপনারা নির্লজ্জ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার, অবৈধ ভোটচোর, এই রয়ের এজেন্টটা এখনো বাস্তবায়ন করে যাচ্ছেন। এবং আরেকটা তথ্য দিই, যারা হাতে লাল তাগি বাঁধে, বিশেষ করে হিন্দু ধর্মে এই লাল তাগি, তারা ইসকনের টাকা দেয়, ইসকনের টাকা দেয়। এবং এরা রয়ের একটা সিম্বল, এরা বাংলাদেশে ডিরেক্টলি আমি খুব ক্লোজ থেকে শুনছি কালকে, যে
আমাদের যে পুলিশ সদস্য মুসলিম ধর্ম থেকে মানে হিন্দু ধর্ম থেকে কনভার্টে মুসলিম ধর্মে আসছে, সে আমাকে বলছে যে ভাই আসলে এরা রয়ের সদস্য, এরা ইসকনের সদস্য। ইসকন আজকে আমাদের দেশে ইসকনের মতন একটা সংস্থা কাজ করতেছে। ইসকনে যারা আমাদের পুলিশের সিনিয়র অফিসার, জুনিয়র অফিসার যারাই আসে না কেন, বেসিক বেতন বাংলাদেশ পুলিশের জনগণের টাকায় বেতন নেই, ইসকনের থেকে বেতন নেই, দিন শেষে কাজ করে ইন্ডিয়ার। আসলে এটা বৈষম্য, এখনো বৈষম্য। আমরা যে স্বাধীন হয়েছি, এই যে আমাদের ছাত্র সমাজ আমাদের দেশটাকে স্বাধীন করেছে, আমরা যে মানবিক পুলিশের কথা বলতেছি, সে জায়গায় আজকে দেখেন রয়ের এজেন্ডা এখনো তারা কম্পোসারি বাস্তবায়ন করে যাচ্ছে। আমাকে প্রেস ক্লাবের তুলে নেওয়ার জন্য অনেকবার চেষ্টা করেছে, ইভেন আমি আল্লাহর উপরে ছেড়েছি। তাই বলে কি আপনারা আমাদেরকে দাবায় রাখতে পারবেন না? আমরা অনেক কিছু জানি, আপনাদের অবৈধ কিছু আমরা, কারণ আমরা মুসলমান, আমাদের হাদিসে বলছে যে আপনি আর মুসলমান বা আরেকটা মানুষের কৃতকর্মকে আপনি গোপন রাখেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে গোপন রাখবে। আমরা আসলে তো আমাদের নবীর সুন্নত এবং আমাদের কোরআনের বাইরে যাওয়ার সুযোগ নাই, কিন্তু তাই বলে ভেবেন না যে আমরা প্রতিবাদ করা হারাই ফেলেছি, কারণ আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এখন আপনার ওয়াইফকে আপনার দেশে পাঠাই দিছি, আপনারা বেবি দিবেন না কনসেপ্ট করবেন সে আপনাদের বিষয়। ও মাল আমরা দেশে আসলে বিচার, অবশ্যই বিচার করতে হবে। সেই সাথে আজও পুলিশ ডিপার্টমেন্টে যে রয়ের এজেন্ডা বা যারা তো পলাইছে, তারা যেন পুনরায় বহাল না হতে পারে। প্লাস এরা অবৈধ টাকার মালিক। আপনার মাধ্যমে প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করতেছি, তাদেরকে সুনির্দিষ্টভাবে সম্পদের হিসেব নেওয়া হোক। আজকে পলকের মতন লোক, সামান্য একটা এমপি, তার ওয়াইফ নাকি বলে প্রাইভেট পড়ায় 1000 কোটি টাকার মালিক থাকে। আসলে বাংলাদেশ আশ্চর্যের বিষয় একটা, এত টাকা বাংলাদেশে একটা গরিব রাষ্ট্রে প্রাইভেট পড়াইলে 1000 কোটি টাকার মালিক। আর আমি পুলিশের চাকরি চলে গেছে, দাড়ি টুপির জন্য আমি ভ্যান চালাইছি, আমি রাজমিস্ত্রির কাজ করেছি, কই আমাদের যত টাকা দেই না? মেন জিনিসটা হলো শেখ হাসিনা উন্নয়নের নামে এই আরেকটা কথা ভাই, এটা গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি চাই যে আপনার মাধ্যমে অল পৃথিবী সবাই যাক, এই শেখ হাসিনা স্বৈরাচার ভোটচোর সরকার বাংলাদেশে ইয়াবা নিয়ে আসছে। কারণ কি, ইয়াবা খায় জনগণের মস্তিষ্ককে ব্লেম করে ফেলেছে, কোন প্রতিবাদী শক্তি মেরে ফেলেছে। কিন্তু যখন বাংলাদেশের ছাত্র সমাজ যখন জাগৃত হয়েছে, তখন প্রতিটা সেক্টর থেকে লোক বেরিয়ে গেছে। তা আপনারা এইভাবে আজকে ওয়ার্ডের সেক্রেটারি সেই ইয়াবা বিক্রি করে 1000 কোটি টাকার মালিক আমি দেখেছি। তা আপনারা এইভাবে কতদিন বাংলাদেশের মানুষকে মাদক খায় রাখবেন? আমরা যদি আমাদের আল্লাহর উপরে ভরসা রাখি, আপনারা বলে টিকবেন না। এই জন্য আপনাদেরকে বলি, অবশ্যই আমাদের ধর্মকে শ্রদ্ধা করে কথা বলবেন। আর দিন শেষে একটা কথাই বলতে চাই, সেটা হলো আমরা পুলিশ আসলে বৈষম্য শিকার, আমরা মানবিক পুলিশ হতে যাচ্ছি ভাই। কারণ যখন রাত্রিবেলায় আমি দীর্ঘদিন ড্রাইভিং করছি, যখন রাত্রিবেলা আমরা একটা পেট্রোলে ডিউটি করতাম, তখন রাস্তার কুত্তা এসে আমাদের গাড়ির পাশে সেফলি নিরাপদে ঘুমাইতো। তখন আমি ফাঁকা রোডের মধ্যে আকাশের দিকে তাকাই বলতাম, আল্লাহ কি আমাদের দিন তুমি এটা মনে রেখে আল্লাহ, তোমার একটা ইনসান আমার পুলিশ সদস্যর কাছে এসে ঘুমায়, কিন্তু আমি পুলিশ তোমার জনগণের জন্য ঘুমাইতে পারি না। তা পুলিশের দায়িত্বটা কি এখন বুঝবেন। এই যে আপনার স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা স্যারের কিছু আজ্ঞাবহর যারা ছিল তারা পালাইছে, এই পুলিশ পুনর্গঠন হোক ইনশাল্লাহ। আমরা মানবিক এবং দেশ রক্ষা এবং দেশের জন্য এই রক্ত দেওয়া পুলিশ, কারণ যুদ্ধের সময় বলো প্রথম প্রতিরোধ আমার বাংলাদেশ পুলিশে গড়েছিল। কাজেই আপনারা খুব বিবেকবান হয়ে কথাবার্তা বলবেন আমাদেরকে নিয়ে। জি ইনশাল্লাহ। আমাদের পিছনে আর একটা পুলিশের ভাই আছেন, ভাই অনেকদিন ধরে চাকরি টাকরি নাই, তো মনে হয় খুব কষ্টে আছেন। যে ইনশাল্লাহ এখন ইনশাল্লাহ সব সুদিন এসছে। আমরা কিন্তু 3 জনই ব্যাটসম্যান, আমাদের মধ্যে ও আসলে অনুপ্রেরণা জাগাইছে। ও বলছে আবু সাইদ যেমন শহীদ হয়ে স্বৈরাচারী সরকার পতন করছে, বন্ধু আমাদের মধ্যে আমি আগে শহীদ হব, শহীদ হয়ে এই যারা অবহেলিত নির্যাতিত পুলিশ আছে তাদের অধিকার প্রতিষ্ঠিত করব, সর্বপ্রথম আমি শহীদ হব, এই কথাটা বলছে। এবং আজকে দেখেন তার চাকরিচ্যুত করার পরবর্তীতে তার ফ্যামিলি হলো মুরব্বী মা, তার একটা বোন আছে মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধী। কত কষ্টের মাধ্যমে তার সংসার, কেউ খোঁজ নেয়নি, কখনো চেষ্টাও করেনি যে সে কেমন আছে। এই যে মামুনুল হকের বিষয় নিয়ে বলাতে যে পুলিশ সদস্যের চাকরি গেছে, খোঁজ নিচ্ছে যে সে কেমন আছে। অনেকে অনেক বড় ধরনের কথাবার্তা মানবিক দৃষ্টি আসতেছে, আসলে না। কারণ এই বৈষম্য, আর আমাদের সিনিয়র অফিসার আমাদেরকে মানুষ বলে মনে করে না। ওই যে ওরা ওই যে যেরকম আমি চিটাগাং ডিউটিতে গেছি,
প্রধানমন্ত্রী গেছে এই ভোটসল ফ্যাসিস্ট শেখ হাসিনা অবৈধ সরকার, তো একজন যে বলতেছে গোপালী অফিসার আপা এসেছি, আপা আপার সাথে দেখা করব। আবার আপা আসার সময় কিছু বাদাম দিয়েছে, খেতে খেতে আসছে, কয় আপা বাদাম দিয়েছে, আমরা বাদাম সেইভাবে দিয়ে দেবো ইনশাল্লাহ জায়গা মতন। বুঝতে পারছেন? আপনারা এই ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন করেন। আজকে বাবুল আক্তারের মতন চৌকস অফিসার, পিবিআই একটা স্বর্ণ চোরান, আপনার মাধ্যমে তো দেশের জনগণ জেনেছে যে এই পিবিআই প্রধান, আমিও সেই অভিযানে ছিলাম, যে পিবিআই প্রধান স্বর্ণ চোরাচালান ধরেছিলাম বিধায় আমাদেরকে অফার করেছিল 2 কোটি টাকা, আমরা নেয়নি। তার জন্য আজকে একটা এসপি কতটুকু মানে বাংলাদেশে আমরা কতটুকু মানে অমূল্য, এবং আমাদের কতটুকু একটা কুত্তার থেকে মূল্য নেই, যে একটা বিসিএস ক্যাডার। লজ্জা হওয়া উচিত আপনারা যারা বিসিএস অ্যাসোসিয়েশন আছেন, আপনাদেরকে মরে যাওয়া উচিত। একটা বিসিএস ক্যাডার অফিসারের বউ রাস্তায় গুলি খেয়ে তার বাচ্চার সামনে মরে, আপনারা কোনো প্রতিবাদ করেন না, কথা বলেন না, চাকরির ভয় আপনারা গোলামি করেন। এবং আজকে যে মামলার বাদী তাকে আপনারা মামলার আসামি করছেন, আপনাদের তো ধিক্কার জানাই। আপনারা কোন দেশ, কিভাবে লেখাপড়া করছেন? ও এরা তো বিসিএস বাদে প্রশ্ন ভাই চুরি করছে বড় ভাইয়ের কাছ থেকে, ওরে এরা বিসিএস এ আসছে ভাই। আমার বিশ্বাস এদের এক হলো ছাত্রলীগের কোটা, আবার হইলো মুক্তিযোদ্ধা কোটা, এদের তো কোটা 2টা। এই যে হারুন তো ভুয়া মুক্তিযোদ্ধার কোটায় চাকরি নিয়েছে। হারুন ভাই হাবিব সাহেব তার এলাকায় প্রতিবন্ধী বিয়ে করলেও পুলিশের চাকরি দিয়ে দেবো, এরকম রেকর্ডও আছে আমাদের কাছে, যে তার এলাকায় শুধু বিয়ে করতে পারলে হয়েছে সে পুলিশ সদস্য হয়ে যাচ্ছে। এখন একটা হলো যে পুলিশকে গোপালগঞ্জে যদি কেউ বিয়ে করে তাকে এমনও দেখছি, আমার এক ভাইনে চাকরি পায় না, এখন লাস্টে গেছি কি জানেন, অফার দিয়েছে যে গোপালগঞ্জের মেয়ে বিয়ে করতে হবে তিনি চাকরি। এখন ভাই গেছি আমরা খাজুরাত থেকে, আমার বাবা সহ সবাই ভাই, এখন যাই দেখি কে ভাই সে মেয়ের তো চেয়ারা তো আল্লাহ দিলি সে আবার ওরা তো অর্থকারী ফসল হলো শাপলা ভাই, ওরা পানি আর শাপলা ধরা কিছু নাই বলো গোপালগঞ্জে, নৌকাটাই আছে। এখন ওই শাপলা বেচে জীবিকা নির্বাহ করে। এখন ওই মেয়ে বিয়ে করলে আমার বাইকে চাকরি হবে, তাই আব্বুরে বললাম যা এর থেকে 20 তেল খেয়ে মরে যাওয়া উচিত, তারপরে গোপালগঞ্জে মাথা বেছেন না এই চাকরির জন্য। পরবর্তীতে সে আমি একটা সিস্টেম করে আল্লাহ আমাকে দিয়ে তার চাকরি দিয়ে আইছে। কিন্তু আসলে মূলত যে বৈষম্য, গোপালী বৈষম্য, ছাত্রলীগ বৈষম্য, ছাত্রলীগ করে সে তো নিজেরা মানুষ মনে করে না। আমারই এক বন্ধু, আমার খুব ক্লোজ ভাই, আপনার মাধ্যমে বলতে চাই, তার বাসায় পুলিশ গেছে, একটা এডিশনাল এসপি, তিনি যায় ছাত্রলীগের পোলাপান নিয়ে যায়, তার বোস সামনে তাকে অপ্রীতিকর কথাবার্তা, বাজে কথাবার্তা, বিভিন্ন মান সম্মান নিয়ে কথাবার্তা, তার ছোট বেবি পায়ে ধরেছে, মানে এমন অবস্থা তাদের উপরে মনে করেন হামলা করবে, এরকম সিচুয়েশন তৈরি করেছে। আজকে আপনারা প্রস্তুত থাকেন, ইনশাল্লাহ আপনাদেরও বিচার সুবর্ণ মস্তার মতন অবৈধ পথ দিয়ে হবে, ঠিক আছে? এটুকু মাথায় রাখবেন। যেমন শেখ হাসিনা পালাবার পথ পাই নাই, হ্যাঁ, স্বামীর কাছে যে পলাইছে, আর ওর ছেলে জয় এ তো মালখোর ভাই, অবায়দুল কাদের এ তো নারী লুবি ভাই, এস্টিমিয়াম নারী লুবি। কেন জানেন কেন বলতেছি? আমরা পুলিশের ডিউটি করছি, রাষ্ট্রপতি আব্দুল হামিদের হনি মাঝি সাবলাই দিত ভাই, এই যে হাবিব, এই যে হারুন ভাই, হারুন ভাই, ভাতের হোটেল হারুন, এ ভাই কচি কচি মাল নিয়ে যায়। কি আমরা তো ডিউটি করতেছি স্ট্রং ভাবে, কি রে ভাই সকালে এক মেয়ে, বিকেলে এক মেয়ে, ড্রেস চেঞ্জ, আমরা তো বুঝতেছি যে কিছু গোসল টোসল করেছে, এগুলো তো আর বুঝার বাকি নেই, আমরা তো ম্যাচিউর। তা এইগুলো বাংলাদেশ পুলিশের অবস্থা। সে বাইরের থেকে স্প্রে নিয়ে আসে, অবায়দুল কাদের অবস্থা এরকম, এস্টিমামের অবস্থা এরকম। আসলে মাগিবাদী ছাড়া আওয়ামী লীগের মধ্যে কিছু নেই ভাই, মাগিবাদী ইয়াবা ব্যবসায়ী। আর একটা ব্লেম দেওয়া সৃষ্টি করেছে কিছুতে কিছু হলে জামাত, উগ্রবাদ। মাহবুল হামিদ রংপুরে যে ছেলেটা মারা গেছে, আবু সাইদ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, দোয়া করি আমি, তাকে যে গুলি করছে মাহবুল হামিদ বলতেছে সে বলে জামাতের লোক। ভাই আমার একটা গুরুত্বপূর্ণ তথ্য, এই সরকারের আমলে পুলিশে যারা ভর্তি হয়েছে, পুলিশের মাঠে ইন করার পরবর্তী 5টা সংস্থা তাকে ভেরিফিকেশন করছে যে তার ফ্যামিলির মধ্যে জামাত আছে কিনা, 20 বছর আগে কেউ বিএমপি করেছে কিনা, তারপরে পুলিশে নিয়োগ দিয়েছে। তাহলে আপনি যে কিছু হলে দাঁড়িয়ে থাকলে যে তারা বলবেন যে জামাত শিবির, এই ব্লেম থেকে বেরোয় আসেন, না হলে শেখ হাসিনা যেরকম পালানোর পথ পায়নি, আপনার মতন বেনজির হাবিব এরাও পালানোর পথ পাবেন। আরেকটা কথা ভাই আপনার মাধ্যমে বলতে চাই, এই বেনজির যার নামে এত কিছু হচ্ছে, তাকে যে কিছু পুলিশ সদস্য প্রোটোকল দিয়ে এয়ারপোর্ট থেকে বেরো করলো, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে ভাই। এরা হলো এখনো সে রয়ের এজেন্ডা, এরা দেশটাকে স্বাধীন আমরা করলেও, ছাত্র সমাজ করলেও, তারা আসলে আমাদের সাথে সেই মির্জাফরের আচরণটাই করতেছে, মুখে মধু অন্তরে বিষ। কাজে এগুলো খুঁজে খুঁজে চিহ্নিত করতে হবে। আজকে সামান্য এক ওসি সে 1000 কোটি টাকার মালিক কিভাবে হবে? এইটাই আসলে একটা বৈষম্য সৃষ্টি করা হয়েছে। এবং আমাদের মহামান্য আইজি সাহেব
আসলে আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দারাজ করুন। উনিও বৈষম্য শিকার। দেখেন উনার আগে উনার ব্যাটসম্যানেরা প্রমোশন পেয়ে গেছে, মাগার তিনি প্রমোশন পায় নাই। এই যে বৈষম্য, তারপরে র্যাঙে বৈষম্য, বা তারপরে শহীদুল হক, সাবেক শহীদুল হক, এগুলো মাদকের টাকা খেত ভাই, বিভিন্ন থানার থেকে টাকা, আমরা তো জানি ভাই, এটা পাবলিক জানে না, বিভিন্ন ভাবে থানার থেকে টাকা তুলে এই টাকা সাবেক আইজি বলছে। তারপরে আমাদের এক আইজি ছিল, বলে এই কি হয়ে গেল, বলে টিপ পড়াস কেন, উঠে গেছে। তা আরে বেটা, তুই যেটা এডিশনাল আইজি, যেটা বিশেষ ক্যাডার অফিসার, তুই যেটা চৌকস অফিসার, তুই তদন্ত ছড়া বিপ্লব বলেছে, অমুক বলেছে, তার প্রেক্ষিতে তুই কিভাবে বললি যে আমি টিপ পড়ানে বলছি, আর আমার সাক্ষ্য প্রমাণ নেই, কোনো ভিডিও ফুটেজ নাই। আপনারা প্রস্তুত নিয়ে থাকেন। এইভাবে শেখ হাসিনা ভোটসর সরকারের অবৈধ আদেশ, অবৈধ হুকুম যারা পালন করি না, দেশপ্রেমিক সকল পুলিশ সদস্যকে বের করে দিয়ে তোমরা রাম রাজত্ব কায়েম করেছো। তোমাদের বাবার দেশ ইন্ডিয়ায় গেছে, এগুলো ইন্ডিয়ায় পাঠাতে হবে ভাই। এখন কিছু কইলেই তো সমস্যা, আমরা মুসলমান, আমরা বলে জঙ্গি। শেখ হাসিনা ইদানিং শুরু করেছে বাংলাদেশ, ইন্ডিয়া বলতেছে বাংলাদেশ তালেবান হবে। আরে বেটা, তালেবান হলে তোর দেশ হবে, আমার বাংলাদেশ হবে না। আমার বাংলাদেশে কোনো জঙ্গি নাই, জঙ্গির নাটক শেখ হাসিনা করেছে। আর একটা কথা, বিডিআর বিদ্রোহ, আমি তখন ঢাকাতে, বিডিআর বিদ্রোহ যে অফিসার গুলো মারা গেছে সবগুলো দেশপ্রেমিক ভাই। এখন দেখেন কি পরিকল্পনা ভাই, আপনি সূক্ষ্মভাবে দেখেন, বিভিন্ন ইউনিটি এটা কর্মরত, একই দিন দরবার হলে সকলকে একত্রিত করেছে। দেখেন কত নিখুঁত পরিকল্পনা। এবং একই দিন তাদেরকে কিল করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। সে বলতেছে রেশন, আরে ভাই রেশনের জন্য না, কারণ কি একটা সীমা নাই। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ইন্ডিয়া প্রতিহত করে, ইন্ডিয়ার সৈনিক জন মারা যায়, তার প্রতি মানে তার সে আক্রোশ থেকে, ইন্ডিয়া মূলত তারা আক্রোশ থেকে বাংলাদেশ সেনাবাহিনী এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা বর্ষ সরকার ক্ষমতায় টিকে রাখার জন্য আজকে দেশপ্রেমিক প্রতিটা সৈনিক থেকে অফিসার আমাদের বাংলাদেশে হত্যা করেছে। এর বিচার আমরা অবশ্যই দেখতে চাই। ওকে, ঠিক আছে। নাজমুল ভাই, আমরা শেষ করার আগে কিছু কথা বলি। যে পুলিশ, আপনারা দেখেছেন যে এই গেল আন্দোলনের পরপর, বিজয়ের আগে পরের সময়টাতে পুলিশের প্রতি মানুষের কত ক্ষোভ, ঘৃণা। এদেরকে মানুষই মনে করে নাই। বাংলাদেশের মানুষ মনে হয়েছে যে মানুষ আর পুলিশ, আওয়ামী লীগ এরা হচ্ছে অন্য একটা জাত, আর মানুষ হচ্ছে আরেক। সবাই এক হয়ে গিয়েছিল, সব জায়গার মানুষ এক হয়ে গিয়েছিল। আমরা চাই আপনারা পুলিশে এখন যারা আছেন, আপনাদেরও এটা থেকে শিক্ষা হবে যে পুলিশ যেন মানুষের উপকারে কাজে আসে, পুলিশ যেন আবারও সে আগের পুলিশের মতো হয়ে না যায়। সেই জিনিসগুলো আপনাদের পুলিশের এখন যারা আছেন তাদের নিশ্চয়ই মনে থাকবে। আপনাদের যে অবস্থা আপনাদের গিয়েছে, এখন যারা আইজিপি, তারপরে পুলিশ কমিশনার থেকে শুরু করে যারা এখন পুলিশে এসে তারা যে কষ্ট করেছে, সেই কষ্টটা একমাত্র তারাই বলতে পারবে। এই তারেক ভাই, আপনার অবস্থা কি? আপনি ঢাকাতে এসেছেন, আপনার কাছে পকেটে টাকা নাই, মানে কি আমার আছে? আমি ঢাকাতে আসছি, দেখেন আমার মাঝে ওয়াইফ অসুস্থ, বাচ্চা অসুস্থ, ঢাকাতে আইছি। আমাকে সুদূর প্রবাস থেকে ঈদের শুভেচ্ছা দিয়েছে এবং আমাকে 10,000 টাকা দিয়েছে ভাই, আমি শুকরিয়া আদায় করি। এর আগেও যারা আমাকে বিভিন্ন ভাবে হেল্প করেছেন, প্রতিটার উপর আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। কিন্তু আসলে আমরা তো অসহায়, আমাদের কোন মুহূর্তে কোথায় চলে যায়, আমরা একত্রিত থাকতে হয়, আমাদের ব্যয়বহুল অবস্থা, তারপরে আমাদের অবস্থা খারাপ। আসলে অর্থনৈতিক ভাবে আমরা খুব, মানে আমাদের প্রথমত যে আমরা চাই আমাদের যে হারানো ইজ্জত, যে শুধু দেখেন সুবর্ণ মুস্তফা সংসদে বলেছে, বলে তিনি তো আমাকে না, টোটাল পুলিশ বাহিনীকে ইমেজ সংকটে ফেলেছে, এবং আমরা এই ইমেজটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে চাই। বিশ্বাস করি এটা পুনরুদ্ধার হবে, এবং আপনারা পুলিশকে ঠিক মানুষের জন্যই কাজে লাগাবেন বলে আশা করি। কোনো দলের না, রাজনৈতিক কোনো হাতিয়ার যেন পুলিশ হয়ে ব্যবহার না হয়, সেটাই আমাদের সবার প্রত্যাশা। আপনারা সবাই ভালো থাকেন। দর্শক এতক্ষণ যারা ছিলেন তারা সবাই ভালো থাকেন। এবং এই যে কিছুক্ষণ আগে যিনি কমেন্ট করেছিলেন, নিশ্চয়ই এই রয়ের বাংলাদেশ শাখার লোকজন আপনারা, তো আপনাদেরকে বলবো যে পুলিশে যদি এখনো থেকে থাকেন তাহলে শয়তানি করা যাবে না। শয়তানি না করে তারপরে পুলিশ বাংলাদেশে থাকলে বাংলাদেশি হইতে হবে। বাংলাদেশে থাকবেন, এখান থেকে টাকা ইনকাম করবেন, আর ইন্ডিয়ান হয়ে বাংলাদেশ ভাঙার, দখল করার চেষ্টা করবেন, এরকম হইলে কিন্তু এখন সমস্যা হবে। এখন এই তারেকদের মতো এরকম বহু পুলিশ অফিসার আছে, ঘাড়ের মধ্যে এতদিন আপনারা ঘাট ধরেছিলেন না, এখন ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে ধরবে, খুব সাবধান। জি ভাই বলেন, শেষ করি আমরা। অবশ্যই অবশ্যই। আর একটা কথা হলো যে আমরা এই আন্দোলন
আন্দোলন করতে যে আমরা বিভিন্ন ভাবে অনেক বৈষম্যর শিকার এখন বর্তমানে পুনরুদ্ধ আমাদের অনেক সদস্য মানবতার জীবন যাপন করতেছে। আমরা তাদের অনেক আমাদের যেটুকু তৌফিক কাজে আমরা সহযোগিতা করার চেষ্টা করতেছি। পাশাপাশি আপনার মাধ্যমে আমি আমার বিকাশ নম্বরটা দিতে চাচ্ছি, যদি কেউ যদি আমাদের অসহায় অনেক পরিবার না খেয়ে আছে, তাদের হাতে যদি আমরা 2 মুঠ ভাত দিতে পারি, তাদের বাচ্চাকে আমার পিছনে যেরকম আছে সে ছেলেটা তার বোনটা সম্পূর্ণ মানসিক বিপদগ্রস্ত, তার বুড়ো মা সেটা কত বড় মানবতার জীবনযাপন করতেছে এই স্বৈরাচার শেখ হাসিনা দেখি নাই। কাজে আমাদের কিন্তু সহযোগিতা করেন ইনশাল্লাহ। আর আমরা সামনে চাকরিত পূর্ণবল পরবর্তীতে আমরা বিভিন্ন ভাবে দেখবেন যে মামলা করব। আমি আমার বিকাশ নাম্বারটা একটু বলতেছি, এবং যদি আপনারা একটু বলতেন তাহলে বলি। আমার বিকাশ নম্বরটা হলো 01772853425। আমরা বলতে চাচ্ছি, আমরা আবার বলি বিকাশ নম্বরটা 01772853425। আর যোগাযোগ করবেন প্রয়োজনে। আমরা অন্যভাবে এখন তো রেমিটেন্স আসতেছে, অবশ্যই আমরা ব্যাংক অ্যাকাউন্ট দেবো, তবে আমাদেরকে সাপোর্ট করেন আমরা যাতে মানবিক পুলিশ হইতে পারি। কারণ আমরা তো অবহেলিত, আমরা এই বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট ভোট চোর অবৈধ সরকারের নিগ্রহের শিকার, আমাদেরকে দাবায় রেখেছে বিভিন্ন ব্লেম দিয়ে। আর আপনার মাধ্যমে আরেকটা দাবি, সেটা হলো অবশ্যই বাবুল আক্তার স্যারের বিষয়ে আপনারা একটু বলেন, কারণ আমাদের কলিজায় আমাদের হৃদয়ে আছে উনি। বাবুল আক্তার স্যার জেলে আছে, আমরা যেটুকু জানছি, অবশ্যই তাকে জেলে থেকে মুক্ত করে নির্বাহী আদেশের মাধ্যমে অবশ্যই পুলিশে পূর্ণ ব্যাক করানো হোক, এই দাবি আপনার মাধ্যমে আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব। এবং আমি এর সাথে আরেকটা কথা বলি, আমাদের সামনে বিভিন্ন যারা কনস্টেবল নিগৃহীত বৈষম্যর শিকার অফিসার দ্বারা, তাদেরকে নিয়ে আমরা কাজ করার জন্য আমরা একটা কমিটি করব, ইনশাল্লাহ এগুলো আমরা দেখতে পারবেন। ঠিক আছে প্রিয় দর্শক, আমরা বিদায় নিচ্ছি আজকের মতো। ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।